দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক জনাব সুমন মুস্তাফিজ। জনাব সুমন, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। দর্শক, আমরা প্রথমেই দেখে নিব বিভিন্ন পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। শুরুতেই প্রথম আলো। ঘোষণাপত্র প্রকাশে মতৈক্য, আরও আলোচনা হবে। ক্ষমতার ভারসাম্যে সাই, মূলনীতি প্রশ্নে ভিন্ন মত। সবার মতামত নিয়ে ঘোষণাপত্র করতে চাই প্রধান উপদেষ্টা। দৈনিক ইত্তেফাক। এতদিন পর ঘোষণাপত্র কেন, প্রশ্ন বিএনপির, প্রয়োজন দেখছে জামায়াত। ঐক্যবদ্ধভাবে ঘোষণাপত্র করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে, না হলে এটার দরকারও নেই, প্রধান উপদেষ্টা। হামলার প্রতিবাদে আদিবাসী ছাত্র জনতার মিছিলে পুলিশের জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড। সমকালের শিরোনাম করেছে সমকাল, ছাত্র জনতার মিছিলে পুলিশের লাঠিপেটা। প্রশ্ন তুলেও বিএনপি রাজি জুলাই ঘোষণাপত্রে। সংবিধান সংস্কার কিভাবে, গণভোট না সংসদে। বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, ঘোষণাপত্র নিয়ে ঐক্যে জোট, অতি জরুরি সংস্কার আগে। বিদায়ী ভাষণে জো বাইডেনের সতর্কবার্তা। যুগান্তর। ইসলামী ব্যাংকে নামে বেনামে ঋণ 70,000 কোটি টাকা লোপাট। সর্বদলীয় ঐক্যের বৈঠকে প্রধান উপদেষ্টা, সবার মতামতে হবে জুলাই ঘোষণাপত্র। সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের সুপারিশ বাস্তবায়নের প্রয়োজন রাজনৈতিক ঐকমত্য। গণ অভ্যুত্থানে শহীদ 834 জনের নামে গেজেট। বণিক বার্তা। উপদেষ্টা, মনোচিকিৎসক, মহাপরিচালকরা প্রশাসন ক্যাডার, 6 মাসেও দৃশ্যমান সংস্কার কার্যক্রম নেই প্রাথমিক ও গণশিক্ষায়। আলোচনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা, ঘোষণাপত্র নিয়ে যেন ঐক্যে ফাটল না ধরে। দ্য ডেইলি স্টার। জুলাই আপরাইজিং, proclamation to take some more time. 16 parties, organizations stress unity at meeting with CA. BNP questions need for declaration. Political parties elect leaders by secret ballot. To reform commissions, push for internal democracy, fund transparency. জনাব সুমন, আমরা প্রধান প্রধান শিরোনামগুলো দেখছিলাম এবং শুরুতেই আমরা একটা বিষয় নিয়ে যেতে চাই, যে ঘোষণাপত্র। প্রথম আলোর আমরা শুরুতেই একটা দেখেছিলাম, ঘোষণাপত্র প্রকাশে মতৈক্য, আরও আলোচনা হবে। রাজনৈতিক দলগুলো আরও আলোচনা চাচ্ছে এবং বিএনপির ঘোষণাপত্র নিয়ে প্রশ্ন আছে, তবুও তারা দ্বিমত পোষণ করছেন, যোগদান করেছেন, একমত হয়েছেন। জি, ধন্যবাদ আপনাকে। বিষয়টা হলো যে এই জুলাই ঘোষণাপত্র এমন একটা ইস্যু যে এটি একটি দলিল, পরবর্তী সময় এটি একটি দলিল, এটি ইতিহাসের অংশ হয়ে থাকবে। যার কারণে এই ঘোষণাপত্রে যেটি বারবারই প্রধান উপদেষ্টা জোর দিচ্ছেন যে ঐকমতের ভিত্তিতে হতে হবে। যদি ঐকমত্যে না হয় তাহলে যেটি হবে যে কোনো একটা সময়ে গিয়ে কোনো রাজনৈতিক দলের মতো বিরোধী হলে ওই ঘোষণাপত্র থাকবে না, এই ইতিহাস আবার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, যেমন খুব সাম্প্রতিককালে 5 আগস্টের পরে থেকে এখন আমরা যেটা দেখছি যে বাচ্চাদের পাঠ্য বইয়ে আমূল পরিবর্তন। হ্যাঁ, এখানে বাচ্চারা ধাক্কা খাচ্ছে, হোঁচট খাচ্ছে যে এতদিন একটা ইতিহাস জেনে এসেছে, হ্যাঁ কি শুনে আসছি, কি দেখছি, এই যে বিষয়, তার মানে ওই বিষয়টি মানে যেটি বাদ পড়ে গেছে এখন, সেটি কিন্তু ঐকমত্যের ভিত্তিতে ছিল না। একটি রাজনৈতিক দলের একটি আদর্শকে প্রতিষ্ঠা করার চেষ্টা ছিল সেখানে। তো সেইভাবেই এইখানেও যেহেতু একটি মানে রাজনৈতিক দলিল, রাজনীতির ইতিহাস ঘোষণাপত্র, সেইখানে ঐকমত্যের বিষয়টা খুবই জরুরি। তবে মানে খুশির বিষয় হচ্ছে যে অন্তর্বর্তী সরকার উদ্যোগটা ওইভাবে নিয়েছে। আমরা জানি যে এর আগে মানে ঘোষণাপত্র উপস্থাপনের কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তারা একটা তারিখও নির্ধারিত করেছে যে রাজনৈতিক দলগুলোর আপত্তির জায়গা থেকে পরবর্তীতে সরকার এক্স্যাক্টলি 31 ডিসেম্বর এটি উত্থাপনের কথাও ছিল। তো পরবর্তীতে এইখানে কিভাবে বলবো, সরকারি হস্তক্ষেপ চলে আসে। সরকারের উপদেষ্টারা বলছিলেন এই ঘোষণাপত্র সরকার দেবে না, তবে সরকার সহযোগিতা করবে।
কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে সরকার সরকারি খুব, ঘোষণা ভালোভাবেই এর সাথে যুক্ত হয়েছে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি সরকার এবং দলমত নির্বিশেষে বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে সবার ঐকমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্র হতে হবে, তাহলেই সেটা কার্যকর এবং স্থায়িত্ব পাবে। বিএনপি যে ঘোষণাপত্র নিয়ে যে প্রশ্নটা জি, করছে জি, যে তাদের মানে কিছু ইয়ে ছিল। ঘোষণাপত্রের প্রয়োজন নিয়ে হ্যাঁ। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? এটা প্রয়োজন নেই, তারা তাদের মতো করে বিষয়টি বলা যায় যে কিছুটা ইস্যুটা অরাজনৈতিক, সেই বিবেচনায় হয়তোবা বিএনপি বলেছিল প্রয়োজন নেই। কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এটি ইতিহাসের অংশ করার জন্য এই জিনিসটি উপস্থাপন করার দরকার এবং এটি থাকা দরকার। এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো, বিএনপিও তাদের প্রয়োজন নেই যে অর্থে বলছিলেন আমি জানি না কেন, তবে সেখান থেকে বিএনপিও সরে এসছে এবং আলোচনায় দিন শেষে অবশ্যই আবার মানে দুপুর বিকেল পর্যন্ত একটা ধূম্রজাল ছিল। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ব্রেকিং নিউজ আসছিল যে বিএনপি যোগ দিচ্ছে না প্রধান উপদেষ্টার বৈঠকে। আবার বলা হচ্ছে যে বিএনপির একজন মানে নেতার নাম বলা হচ্ছে সালাউদ্দিন আহমেদ পথে রয়েছেন। হ্যাঁ, যাই হোক, সবশেষ মানে আমরা জানি যে বিএনপিও যোগ দিয়েছে, বিএনপির প্রতিনিধিও যোগ দিয়েছে। সো আমরা আশা করব যে মানে প্রধান উপদেষ্টার সাথেই সুর মিলিয়ে বলবো যে ঘোষণাপত্র একেবারে সবার ঐকমত্যের ভিত্তিতে একটি মানসম্পন্ন ঘোষণাপত্র তৈরি। আমরা জনাব সুমন, আমরা প্রথম আলোর আরেকটা শিরোনাম দেখছিলাম, ক্ষমতার ভারসাম্যে সাই, মূলনীতি প্রশ্নে ভিন্ন মত। এটি সংস্কার কমিশন, আমরা জানি যে আপনার 4টি কমিশন এরই মধ্যে প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রস্তাব, তাদের যে সুপারিশ, সংস্কারের সুপারিশ জমা দিয়েছেন। এর মধ্যে আপনার এই সংবিধান সংস্কারের বিষয়টি আসছে। তো সেইখানে ক্ষমতার ভারসাম্যে সায়, সেখানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতা প্রধানত এই জায়গাটায় ক্ষমতার ফারাক আছে। হ্যাঁ, আমাদের বর্তমান আপনার যে শাসন ব্যবস্থা, আপনার সাংবিধানিক যে আইনটা, সংসদীয় গণতন্ত্রের যে শাসন ব্যবস্থা, এখানে একচ্ছত্র ক্ষমতার অধিকারী করা হয়েছে প্রধানমন্ত্রীকে, সরকার প্রধানকে। রাষ্ট্রপ্রধান একেবারে পুতুল হয়ে একজন রাষ্ট্রের অভিভাবক, শুধুমাত্র সিগনেটরি। এবং এমন আইন আছে যে কোনো ইস্যুতে, কোনো কিছুতে উনি যদি 15 দিন সিগনেচার না করেন, স্বাক্ষর না করেন, তাহলে স্বাক্ষর করেছেন বলে ধরে নেওয়া হবে 15 দিন পরে। তো এটি তো হতে পারে না। এই জায়গাটায় মূল ফোকাস করা হয়েছে। আমি মনে করি যে এইটা সাধারণ মানুষেরও চাওয়া। হ্যাঁ, আমরা জনতাও এইটা চাই যে ক্ষমতায় ভারসাম্য আনতে হবে। আবার প্রধানমন্ত্রী তিনি সংসদ নেতা, মানে সেখানেও তিনি প্রধান। তিনি তার রাজনৈতিক দল, কোনো একটি রাজনৈতিক দলের প্রধানই তো প্রধানমন্ত্রী, সেখানেও তিনি প্রধান। তো এতে করে আসলে মানুষের মানে কথা বলা, মানুষের মতামত, হ্যাঁ, এগুলো সবই উপেক্ষা করা হয়। যার কারণে ক্ষমতার ভারসাম্য মোটামুটি সবাই একমত হয়ে গেছেন। বাট আরেকটা মূলনীতির প্রশ্নে এটা একেবারেই সংবিধানের মূলনীতি, মানে সেই জায়গাটায় একটু কনফিউশন থাকার কথা। সম্ভবত সেই বিষয়টিও উঠে আসছে, রাজনৈতিক দলগুলো ভিন্ন মত দিয়েছে। আমরা আশা করব যে আলোচনার মাধ্যমে এখানেও মতৈক্য পৌঁছানো যাবে। আচ্ছা, আমরা সমকালের একটি শিরোনাম দেখছিলাম, ছাত্র জনতার মিছিলে পুলিশের লাঠিপেটা, অর্থাৎ যে আদিবাসী সংখ্যক। জি, এখানে বিষয়টা আমি নিন্দা জানাই। এইভাবে লাঠিপেটা হতে পারে না। বিশেষ করে একটি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের শাসন আমলে পুলিশের অ্যাকশন মানুষ দিনের পর দিন দেখে আসছে। পুলিশ সম্পর্কে মানুষের যে ধারণা, মানুষের যে মূল্যায়ন, পুলিশ সেই জায়গায় ফিরে গেলে মুশকিল। আমি জানি না ঠিক আন্দোলনটা কতজনের কিভাবে হচ্ছিল, আন্দোলনকারীরা কতটা বেপরোয়া ছিলেন আমি জানি না। তবে যেটা মানে সংবাদপত্রের খবরে যেটুকু জানা গেছে যে তারা সচিবালয়ে যাচ্ছিলেন, হাইকোর্ট মোড়ের পরে শিক্ষা ভবনের ওইখানে তাদেরকে আটকে দেওয়া হয়। সেখানে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে, জল কামান ব্যবহার করা হয়েছে। তো এইগুলো ব্যবহার করেই তো তাদেরকে ছত্রভঙ্গ করা যেত, কিংবা তাদেরকে, আমার মনে হয় যে তারা সংখ্যায় কত নিশ্চয়ই হাজার হাজার ছিল না, এটা আমার ধারণা। তো তাদেরকে আমার মনে হয় থামিয়ে বুঝিয়ে ফিরিয়ে দেওয়া যেত। লাঠি পেটা করাটা
আমি নিচ্ছি না, এটা গ্রহণযোগ্য নয়। তো সেটা সরকারের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। আমরা আশা করব যে এই ঘটনায় যারা অভিযুক্ত, এই অতি উৎসাহী পুলিশ নির্দেশের আগেই গুলি করে 7 জনকে মেরে ফেলা, আমরা জানি যেটা এখন আলোচনায় আছে আইসিটিতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একজন কনস্টেবল। এই অতি উৎসাহীদের কারণে একটা বিভাগের ডিপার্টমেন্টের ভাবমূর্তি নষ্ট হয়, সরকারের ভাবমূর্তি নষ্ট হয়, দেশের ভাবমূর্তি নষ্ট হয়, এবং সেটার জন্য পুলিশের অনেক মূল্যও দিতে হয়েছে। অবশ্যই। তা আমরা আশা করব যে এই অতি উৎসাহী পুলিশ সদস্য বা অভিযুক্ত এই ঘটনায় কারা দায়ী তাদেরকে তদন্তের মাধ্যমে খুঁজে বের করে তাদের উপযুক্ত শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে, যাতে এইভাবে কেউ অতি উৎসাহী হয়ে না ওঠে, আগ বাড়িয়ে কোনো খারাপ কাজ অন্তত না করে। আমরা একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, তবে ছোট করে একটু জানতে চাইবো, প্রথম আলোর একটা শিরোনাম ধরে পিছু হটলো এনবিআর। আচ্ছা, ইন্টারনেট রেস্তোরাঁ পোশাকে ভ্যাট কমানোর সিদ্ধান্ত। আমরা জানি যে গত 9 তারিখে মানে কয়েকটি নয় শতাধিক পণ্যে হ্যাঁ ভ্যাট বাড়ানোর উদ্যোগ নিয়েছিল এনবিআর, এবং সেটি হলো রাজস্ব ঘাটতি পূরণের উদ্দেশ্য এটি বলা হয়েছিল। তো সেখানে আপনার এই পণ্যগুলোর মধ্যে খাদ্যপণ্য, ওষুধ, সেবা, বিশেষ করে ইন্টারনেট সেবা, এই বিষয়গুলো নিয়ে শুরু থেকেই মানে প্রবল আপত্তি উঠছিল মানুষের, যে এইটা মানে এই সময় আমরা জানি যে মানে দ্রব্যমূল্যের বাজার চড়া দীর্ঘদিন কয়েক বছর ধরে। এই অবস্থায় এখন আপনি শীতের সবজি কিনতে পারছেন, শীত শেষ হয়ে আসার পরে দামটা নরমাল থাকলেও অন্যান্য পণ্যগুলো, চালের দাম এখন চালের ভরা মৌসুম, চালের দাম বেড়ে চলছে। আপনার সয়াবিন তেল নিয়ে অরাজকতা চলছে, 3 মাসেরও বেশি সময় হলো। দাম বাড়িয়ে সরকার মানে চেষ্টা করছিল এটাকে একটু স্বাভাবিক অবস্থায় আনা, হয়নি। সাপ্লাই নাই, যোগান নাই। আবার বেশি দাম দিলে দোকানের পেছন থেকে বের করে এনে দিয়ে দিচ্ছে দোকানদার, দোকানের সামনে সেটা ডিসপ্লেতে নাই, দেখা যাচ্ছে না। তো এই যে বিষয়গুলো, এই অবস্থার মধ্যে এই 100-র বেশি পণ্যে ভ্যাট বাড়ানো, এবং সেটা বাড়ানো মানে কি বেশিরভাগগুলোর ক্ষেত্রে আপনার 5% ছিল। 5% থেকে তো 7% করা যেতে পারে, কিন্তু সেটা তো 15% করা যায় না। তো সেই জায়গায় আপনার এই রেস্তোরাঁর খাবার, ইন্টারনেট সেবা আর ওষুধ, এই 3টা জায়গায় মানে রেস্তোরাঁ খাবারের উপরে একেবারে পুরোপুরি আগের জায়গায় 5% চলে আসছে, বাকি 2টায় 10%, মানে একটু কমিয়েছে। যতটা বাড়িয়েছিল আগের চেয়ে বেশি এখনো, বাট যতটা বাড়িয়েছে। যে ভ্যাট বাড়ানোর যে নীতিটা, এটা আসলে কতটা সুফল বয়ে আনবে বলে মনে করেন? সেটা তো রাষ্ট্রীয় প্রয়োজনে করা হয়েছে। এই জায়গাটায় মানে জনগণের স্বার্থ যদি বিবেচনা করা হয়, সেই জায়গাটাতে কতটা মানুষের, সাধারণ মানুষের উপরে চাপ বাড়বে, বাট এই অর্থটা তো রাষ্ট্রীয় কাজেই ব্যয় করা হবে, মানুষের কল্যাণেই ব্যয় করা হবে কোনো না কোনো জায়গায়। হ্যাঁ, সেই হিসাবে আমরা দেশ হিসেবে অত উন্নত না, এই বিষয়টিও ভাবতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।